চরিত্র বদলেছে হামের। আগের রেকর্ড না থাকলেও এবার আক্রান্ত হচ্ছে 6 মাসের কম বয়সী শিশুরাও। নতুন ধরন কিনা জানতে চলছে গবেষণা। ফলাফল পেতে অপেক্ষা করতে হবে অন্তত 6 মাস। 7 কলেজ শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ। যাত্রা শুরুর দ্বারপ্রান্তে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। বিশ্বমান নিশ্চিতের প্রত্যয়, উচ্চশিক্ষার মানোন্নয়ন নিয়ে সংশয়। প্রতি বছর 2 মিলিমিটার দেবে যাচ্ছে বরিশালের মাটি। হেলে পড়ছে ভবন, কৃষিতেও নেতিবাচক প্রভাব। 50 বছরের মধ্যে বাসযোগ্যতা হারানোর শঙ্কা গবেষকদের। ডিজেল সংকটে গভীর সমুদ্রে যেতে পারছে না লাইটার জাহাজ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের জট। খালাসে ধীরগতির কারণে হাজার হাজার ডলার জরিমানা। এবং এবার হরমুজ প্রণালী অবরোধের হুমকি ট্রাম্পের। মাথা নোয়াবে না তেহরান। সামরিক জাহাজ দেখলেই আক্রমণ করবে আইআরজিসি। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত। সকালের সময় সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। চরিত্র বদলেছে হামের। আগের রেকর্ড না থাকলেও এবার আক্রান্ত হচ্ছে 6 মাসের কম বয়সী শিশুরা। যদিও এখনই একে নতুন ধরন বলে শনাক্ত করতে রাজি নন চিকিৎসকরা। তারা বলছেন শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে 6 মাসের কম বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছে। তাই নতুন কোনো ধরন কিনা তা নিয়ে চলছে গবেষণা। ফলাফল পেতে সময় লাগতে পারে অন্তত 6 মাস। মনির হোসেনের রিপোর্ট। আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে মারাত্মক ছোঁয়াচে হামরোগ। ধারণ ক্ষমতার বেশি রোগী হাসপাতালগুলোতে। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুই 9 মাসের কম বয়সী। আক্রান্ত হচ্ছে 6 মাসের কম বয়সীরাও। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। 6 মাস 20 দিন বয়স। ওর প্রথমে হালকা চোখে একটু ময়লা আসছিল, পরে জ্বর আসছিল। বড় বড় অনেক বাচ্চা আছে, ওদের থেকে ছোটদেরকে ছড়াইছে, কারণ ওদের তো কোনো টিকা নেওয়ার মতো এখনো বয়সই হয় নাই। অনেকবার দেখাইছে ওখানে যেয়ে, বলে অ্যালার্জি টেপেটা নিয়ে যান, সমস্যা নাই। পরের দিনই অনেক হয়েছে, পরে আবার গেছি শিশুতে বলে হাম হয়েছে। ওর পুরোপুরি সুস্থ হয়েছে। যাইবার 3 দিন পরে ওর পাতলা পায়খানা, বমি, তার 3 দিন পরে ওর শরীরে আবার র্যাশ। 6 মাসের কম বয়সের শিশুরা হামে আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে চিকিৎসকদেরও। বলছেন কম বয়সের শিশুদের হামে আক্রান্তের রেকর্ড না থাকলেও এবার আশঙ্কাজনকভাবে আক্রান্ত হচ্ছে। আমাদের মেডিকেল সায়েন্সে আমরা সাধারণত যে বই পড়ে আসছি সেখানে 6 মাসের নিচের বাচ্চাদের হাম সাধারণত হয় না। পিকুলিয়ারভাবে এই বছর যেটা হচ্ছে পিকুলিয়ার এবং খুব আতঙ্কজনক ব্যাপার যে 6 মাসের নিচের বাচ্চা আমরা এখন পর্যন্ত পেয়েছি 60 জন। 6 মাস থেকে 9 মাস পেয়েছি 65 জন। যেটা আগেই ছিল অলমোস্ট জিরোর কোঠায়। বয়স ভিত্তিক যে হামের আক্রান্ত রোগীর সংখ্যা একটা টোটালি 360 ডিগ্রি ঘুরে গেল। চরিত্র বদলে হামের এমন সংক্রমণ নতুন কোনো ধরন কিনা এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন আগের টিকা কাজ করায় এখনই নতুন ধরন বলা যাচ্ছে না। তবে গবেষণা শুরু হয়েছে। নিশ্চিত হতে সময় লাগতে পারে 6 মাস। শুধু বাংলাদেশ না, অন্য দেশেও কিন্তু দেখা যায় 6 মাসের নিচের বাচ্চারা আক্রান্ত হচ্ছে। এটা নতুন কোনো বৈশিষ্ট্য কিনা এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম এরকম আমরা খবর পাইনি যে নতুন কোনো বৈশিষ্ট্য নিয়ে, কারণ তাহলে টিকার পরিবর্তন করতে হবে। যেই টিকাটা আছে সেই টিকাই কাজ করছে। হামের প্রাদুর্ভাব কমাতে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। কিন্তু জরুরি পরিস্থিতি হলে হয় কি। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে ঝালকাঠি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে আছেন সহকর্মী পলাশ রায়। সরাসরি যাচ্ছে তার কাছে। সদর হাসপাতাল সহ ঝালকাঠি জেলার অন্যান্য 3 উপজেলায় হামের নানা উপসর্গ নিয়ে এখন পর্যন্ত কিন্তু 72 জন শিশু ভর্তি হয়েছে। গত 24 ঘন্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে 8 জন শিশু ঝালকাঠি সদর সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাটিকে দেশের অন্যান্য 30 হামের হটস্পট কিন্তু ঘোষণা করা হয়েছে। সেখানে প্রতিদিন টিকাদান কর্মসূচি চলছে। এখন পর্যন্ত নিশ্চিতভাবে ঝালকাঠির এই নলছিটি উপজেলা থেকে 2 জন শিশুর কিন্তু মৃত্যু হয়েছে, যদিও তারা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। ঝালকাঠিতে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে হামে 2 জন শিশু। এখানে কর্তব্যরত চিকিৎসক যারা রয়েছেন তারা জানিয়েছেন প্রতিদিনই জ্বর, সর্দি, কাশি সহ নানা উপসর্গ নিয়ে অসংখ্য শিশুরা কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছে। 6 মাস বয়সী শিশু থেকে শুরু করে
5 বছরের শিশুরা কিন্তু এই উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এছাড়া বড় যারা শিশু রয়েছে তারাও কিন্তু ভর্তি হচ্ছে। এই শিশুদেরকে চিকিৎসা সেবা দিতে গিয়ে হাসপাতালের এই স্বল্প বেডে কিন্তু হিমশিম খেতে হচ্ছে, এমনটি জানাচ্ছে আমাদেরকে চিকিৎসকরা। তবে চিকিৎসকরা জানিয়েছেন, ঝালকাঠি জেলা স্বাস্থ্য বিভাগ বলছে ঝালকাঠিতে হামের অবস্থা এখনো চরম শঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়নি। এখানে নলছিটি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এখানে কিন্তু প্রতিদিন টিকাদান কর্মসূচি চলছে এবং যারা নানা উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে তারা কিন্তু এখানে শিশু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এখান থেকে যাদেরকে চিহ্নিত করা হয় তাদেরকে পরবর্তীতে কিন্তু আইসোলেশন ওয়ার্ডে রাখা হচ্ছে। আইসোলেশন ওয়ার্ডেও হামের প্রাথমিক সহ ভালো চিকিৎসা রয়েছে বলে এখানের সিভিল সার্জন আমাকে জানিয়েছেন। অভিভাবকরা ঝালকাঠির শঙ্কিত হয়ে পড়েছেন। হচ্ছে আর এখান থেকেই পরবর্তীতে যে ক্যানোলা পরানো হচ্ছে, অসংখ্য শিশু ভর্তি হয়েছে, অনেককে ঠান্ডা জনিত কারণে গ্যাস দেওয়া হচ্ছে। আর এখান থেকেই পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার পরও কিন্তু কেউ শিশুরা প্রতিদিনই কোনো না কোনো শিশুরা কিন্তু হামে শনাক্ত হচ্ছেন এবং তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত পরশুদিন এখান থেকে একজন শিশুকে কিন্তু গুরুতর অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও প্রেরণ করা হয়েছে। ঝালকাঠির এই যে 100 শয্যার ঝালকাঠি সদর হাসপাতালটিতে এখন আমি রয়েছি, এখানে কিন্তু দেখা যাচ্ছে একটি বেডও এখন পর্যন্ত কিন্তু খালি নেই। প্রতি বেডেই শিশু এবং তার অভিভাবক রয়েছে। শুধু শিশুই নয়, অভিভাবকরাও কিন্তু এই হাসপাতাল গুলোতে ভিড় করেছেন, যে কারণে কিন্তু হিমশিম খেতে হচ্ছে হাসপাতালে চিকিৎসক এবং সংশ্লিষ্ট নার্স সহ অন্যান্য যারা রয়েছেন। ঝালকাঠিতে যদি পরিসংখ্যানটা আরেকবার বলি, গত 24 ঘন্টায় কিন্তু 72 জন শিশু হামের নানা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তো এই ছিল আমার কাছে ঝালকাঠিতে হামের সর্বশেষ অবস্থা। সরাসরি যুক্ত ছিলাম ঝালকাঠিতে। কলা, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান এই 3টি স্কুল নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে 7 কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। উপাচার্য বলছেন, বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এটিকে গড়ে তোলা হবে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি আইনি রূপ পাওয়ায় খুশি শিক্ষার্থীরা। সেশন জট নিরসন আর উচ্চশিক্ষার মানোন্নয়নে এ বিশ্ববিদ্যালয় কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয়ে শিক্ষাবিদরা। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। রাজপথের স্লোগান আর শিক্ষার্থীদের রক্ত আজ সার্থকতা পেয়েছে। উচ্ছ্বাসে ভাসছে রাজধানীর 7টি বড় ক্যাম্পাস, কারণ বহু প্রতীক্ষার পর সংসদে আইনি কাঠামো পেল ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়। ঢাকা কলেজ, ইডেন, তিতুমির, বদরুন্নেসা, বাংলা, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের সমন্বয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এখন দেশের 57তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এতদিনের আন্দোলনের ফলাফল, এটা তো অবশ্যই খুশির খবর। চাকরির বাজারেও সবার আগে দেখে বিশ্ববিদ্যালয় কোথায়, তো এখন আমাদেরও যেহেতু বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, তো আমাদের জন্য এটা ভালো। অন্যান্য ইউনিভার্সিটি যারা আছে তারা মোটামুটি সেকেন্ড ইয়ার উঠে গেছে, তা আমরা ক্লাস শুরু করেছি জানুয়ারি মাসে। নতুনরা তো পাবে, এটার জন্য খুব হ্যাপি। তবে এই অর্জনের আড়ালে পাহাড় সম চ্যালেঞ্জও দেখছেন তারা। একটা বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়ন করার জন্য যে বিষয়গুলো প্রয়োজন, যেমন ল্যাব, লাইব্রেরি এবং দক্ষ শিক্ষক নিয়োগ দেওয়া, সেই বিষয়ে যেন সংশ্লিষ্ট যারা আছে তারা যেন একটু কর্ণপাত করে। চলমান শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য খুব একটা আনন্দের বিষয় না, কারণ সেখানে আমাদের রানী শিক্ষার্থীদের বিষয়ে কোনো স্পষ্ট বার্তা নেই। প্রাথমিকভাবে কলা, সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞান 3টি স্কুল নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে আইন, ব্যবসা শিক্ষা সহ অন্যান্য স্কুলের কার্যক্রম শুরু হবে। প্রধানকে বলা হবে হেড অব স্কুল, থাকবে 29 সদস্যের একাডেমিক কাউন্সিল। ক্যামব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড যদি চিন্তা করেন তাহলে দেখবেন খেয়াল করে তাদের এরকম সংযুক্ত কলেজ রয়েছে, অ্যাটাচ কলেজ রয়েছে। সুতরাং আমাদের এই শিক্ষার্থীরা এই কলেজে এডুকেশন নেবে, কিন্তু তারা সবাই তাদের পরিচয় বহন করবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। 7 কলেজের শিক্ষার্থীদের মূল সমস্যা তাদের পরীক্ষা গ্রহণ এবং
ফলাফল প্রকাশের দীর্ঘসূত্রিতা। এখন বিশ্ববিদ্যালয় হওয়ার পর এর সঙ্গে যুক্ত হয়েছে এখানকার শিক্ষকদের স্ট্যাটাস। তারা কি এই বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে থাকবেন নাকি ক্যাডার পদমর্যাদায় থাকবেন? বিপুল পরিমাণ শিক্ষার্থীর একই বিভাগে তাদের ক্লাস পরীক্ষা, এর সঙ্গে ইন্টারমিডিয়েটের বিপুল শিক্ষার্থী, এই সব মিলিয়েই নতুন বিশ্ববিদ্যালয়ের পথ চলা আসলে কেমন হবে সেই প্রশ্নও আছে। বিশ্ববিদ্যালয়ের অধীন এই কলেজগুলো ছিল তখনই কিন্তু এই ধরনের জটিলতা হয়েছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন থেকে কেন তারা চলে গেছে? এই ব্যবস্থাপনার জটিলতার কারণে তো গেছে। তাহলে আবার তো তারা সেই সংকটের মধ্যেই পতিত হবে। সেখান থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আমি খুবই কম দেখছি। যদিও উপাচার্য জানান শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে, তবে বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র সত্তা নিয়ে প্রশ্ন শিক্ষাবিদদের। কোশ্চেন হবে সেন্ট্রালি, সব কিছু সেন্ট্রালি করবো আমরা। সুতরাং সেন্ট্রালি যখন হবে তখন আমার যারা শিক্ষক রয়েছেন, কারণ আপনারা এইভাবে চিন্তা করবেন না, কলেজ শিক্ষকদের মধ্যে অনেকেই আছে, দে আর ভেরি মাচ পটেনশিয়াল। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের সমন্বয় করে আমরা তাদেরকে পরীক্ষক নিয়োগ করবো, এক্সপার্ট নিয়োগ করবো, সুতরাং যাতে একটা ব্যালেন্স ফর্মে আসে। ঢাকা কলেজ তার আইডেন্টিটি বজায় রাখতে চাইবে, তিতুমির কলেজ তার আইডেন্টিটি বজায় রাখতে থাকবে চাইবে। একই সাথে বিশেষ করে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখা দিবে যখন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অথরিটি এবং এই কলেজ অথরিটি, এই কনফ্লিক্টটা কিন্তু আমাদের শিক্ষার গুণগত মানের উপরে নেতিবাচক প্রভাব রাখবে। রাজধানীর বুকে 7 কলেজ আসছে এক ছাতার নিচে, তবে বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস ঢাকার কোথায় হবে তা এখনও ঠিক করা যায়নি। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। মানবসৃষ্ট এক ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে দেশের দক্ষিণ জনপদের প্রধান শহর বরিশাল। প্রতি বছর প্রায় 2.25 মিলিমিটার নিচে নেমে যাচ্ছে শহরটি। কখনো কখনো এই ডেবে যাওয়ার পরিমাণ 1 ইঞ্চি পর্যন্ত ঠেকছে। মাটি ডেবে যাওয়ায় হেলে পড়ছে ভবন। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা এখন নিত্য নৈমিত্তিক। গবেষকদের শঙ্কা, সমুদ্রপৃষ্ঠ কাছাকাছি চলে আসার ধারা অব্যাহত থাকলে আগামী 50 বছরের মধ্যে বসবাসের অনুপযোগী হবে প্রাচ্যের ভ্যানিস খ্যাত বরিশাল। সুমন হাসান ও সুজয় দাসের ছবিতে অপূর্ব রিপোর্ট। বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর ও জার্মানির ফেডারেল ইনস্টিটিউট ফর জিওসায়েন্স 2014 সাল থেকে টানা 6 বছরের জরিপ চালায় বরিশালে। পরে ভয়াবহ তথ্য দেয় প্রতিষ্ঠান দুটি। অপরিকল্পিত নগরায়ন আর নিয়ন্ত্রণহীনভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলনে প্রতিনিয়তই যে মাটি দেবে কোনো কোনো এলাকায় পৌঁছে যাচ্ছে প্রায় 1 ইঞ্চিতেও। ভূগর্ভস্থ পানি আগে 15 থেকে 20 ফুটে মিললেও এখন অনেক স্থানই 40 ফুটেও মিলছে না। বরিশাল শহরের বৌদ্ধপাড়া, বিএম কলেজ এলাকা, বটতলা কিংবা করিমকুটি সহ বিভিন্ন এলাকার বহুতল বেশ কয়েকটি ভবন হেলে পড়েছে। এর প্রভাব শহর ছাড়িয়ে পড়ছে গ্রামীণ কৃষিতেও। আগে 60 ফুট ছিল, এখন পানি পাচ্ছে না দেখে তার জন্য 200 ফুট করতেছি নতুন করে। যারা ছেলে মানে 1.5 ইঞ্চি করছে তারা এখন প্রত্যেকেরই 4 ইঞ্চি অথবা 6 ইঞ্চি করা লাগতেছে। ছেলে মেয়ে, আমার নাতি নাতনি, তারপর প্রজন্ম নিশ্চয়ই ভীষণ অসুবিধায় পড়বে। কৃষি সহ সকল দিকে একটা নেতিবাচক প্রভাব আসতে পারে, যেটা আমাদের জন্য আসলে অ্যালার্মিং সিচুয়েশন। 2022 সালে বেসরকারি 3টি সংস্থার জরিপের তথ্য বলছে মহানগরীতে গভীর নলকূপের সংখ্যা 76,000, তবে নগর কর্তৃপক্ষের অনুমোদিত সংখ্যা মাত্র 7,000। বিশেষজ্ঞরা দোষছেন মাত্রাতিরিক্ত হারে ভূগর্ভের পানি উত্তোলন, একের পর এক জলাশয় ভরাট, অপরিকল্পিত নগরায়নে মানবসৃষ্ট দুর্যোগ ডেকে নিয়ে আসছে বরিশালবাসী। বরিশাল শহরের নিচে 3টা পানির লেয়ারের স্তর। প্রত্যেকেই যখন নাকি তার টিউবওয়েলটা বসাবে সে কিন্তু প্রথম লেয়ারে বসায় না, প্রত্যেকে 3rd লেয়ারে যাইয়া পানিটা দেয়। ফলে উপরের লেয়ারের পানিটা যখন নিচে একটা ভ্যাকুয়াম পড়ে যায় তখন ঠাস করে নিচে নেমে যায়। সুউচ্চ ভবনের সেই অবকাঠামোগুলো মাটির উপরে এক ধরনের চাপ প্রয়োগ করে, যার ফলে মাটির গঠন প্রক্রিয়া বিভাজিত হয়ে যাচ্ছে। এটা যদি প্রতিরোধ করতে হয় সেক্ষেত্রে হয়তো আমাদের সারফেস ওয়াটারটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে আর কি। সমস্যাগুলো ধরা পড়ছে না খালি চোখে, তবে পতন অব্যাহত থাকলে কাছাকাছি চলে আসতে পারে সমুদ্রপৃষ্ঠ আর ভূমি উপরিভাগের সমতল। সেক্ষেত্রে সামান্য উঁচু জোয়ারেও দেখা দেবে ভয়াবহ প্লাবন, তলিয়ে যাবে এ অঞ্চলের বিস্তীর্ণ জনপদ। তবে মাস্টার প্ল্যান অনুযায়ী বরিশালকে রক্ষা করার কথা জানান সিটি প্রশাসক। প্ল্যান অনুযায়ী আমরা যেহেতু কোনো কাজ করি না, যার জন্য পরিবেশগতভাবে যে কোনো ধরনের একটা বিপর্যয় হওয়ার সম্ভাবনা থেকেই যায়। বিশেষজ্ঞদের মতে বরিশালে মাটি দেবে যাওয়ার এ পতন অব্যাহত থাকলে আগামী 50 থেকে 60 বছরের মধ্যে বসবাসের অনুপযোগী হয়ে পড়বে এই জনপদ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। সকালের সময় আরও থাকছে।
পুরনো গ্লানি পেরিয়ে নতুনের ডাক, দরজায় করা নাড়ছে বাংলা নববর্ষ। উৎসবে রঙিন পাহাড়ি জনপদ, পার্বত্য চট্টগ্রামের নানা আয়োজন, বিজু, সাংগ্রাই, বৈশাখীতে ফুল বিসর্জন। আমদানিকৃত পণ্য লাইটার জাহাজের সংকটে খালাস করতে না পারে এবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের জট তৈরি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রয়োজনীয় ডিজেল না পাওয়ায় লাইটারগুলো গভীর সমুদ্রে যেতে পারছে না। খালাসে ধীরগতির কারণে এসব পণ্য যেমন সময় মতো বাজারে যেতে পারছে না, তেমনি অলস বসে থাকায় প্রতিটি মাদার ভেসেলকে প্রতিদিন 15 থেকে 25,000 মার্কিন ডলার জরিমানা গুনতে হচ্ছে। সাক্ষাৎচিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত 3টি মাদার ভেসেল বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা অন্তত 1.5 লাখ মেট্রিক টন কয়লা লাইটার সংকটের কারণে খালাস বন্ধ রেখে কয়েকদিন ধরেই এভাবে বসে আছে। অন্যদিকে লাইটারিং জাহাজে পর্যাপ্ত ডিজেল সরবরাহ করে সংকট কাটাতে জ্বালানি মন্ত্রণালয়ের সচিব এবং বিপিসির কাছে আলাদা চিঠি দিয়েছে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি। 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পটুয়াখালীর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইন্দোনেশিয়া থেকে এসব কয়লা আমদানি করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। 3টা কয়লা জাহাজ এছাড়া আরও অন্য অনেক জাহাজ আউটারে আছে, তারা সাফিসিয়েন্ট তারা লাইটার ভেসেল পাচ্ছে না। এবং লাইটার ভেসেল ওনাদেরও কথা হচ্ছে আমরা লাইটার ভেসেলের সাথে আমরা যেটাকে আবার আনলোড করবে আমাদের ট্রাক বা এইসব লাগবে, এই সহযোগিতা আমরা পাচ্ছি না। চট্টগ্রাম বন্দরে বর্তমানে পণ্যবাহী 97টি মাদার ভেসেলের অবস্থান রয়েছে। এর মধ্যে বন্দরের প্রধান জেটিতে জাহাজ ভেড়ার ক্ষেত্রে কোনো জটিলতা না হলেও সংকট সৃষ্টি হচ্ছে বহির্নোঙরে। বিশেষ করে বহির্নোঙরে অবস্থানরত 79টি জাহাজের মধ্যে 56টিতে যেমন খালাস চলছে, তেমনি খালাসের অপেক্ষায় রয়েছে 23টি জাহাজ। শুধুমাত্র প্রয়োজনীয় লাইটার জাহাজের ব্যবস্থা না হওয়ায় প্রতিটি মাদার ভেসেলকে খালাস বন্ধ রেখে অতিরিক্ত সময় অপেক্ষা করতে হচ্ছে। জাহাজগুলি তেলের অভাবে মাদারশিপের গায়ে যাইতে পারতেছে না। আবার কোনো রকমের যদি 500 লিটার তেল দিয়ে লোড করে আসে, আবার সেটা ঢাকা যাওয়ার জন্য যে 3000 3.5 লিটার তেল লাগতেছে, এটার জন্য আবার 2-4 দিন বসে থাকতে হচ্ছে। এই জাহাজগুলি তেলের অপেক্ষা বসা আছে এবং তাতে মাদার জঞ্জাট হচ্ছে, পাশাপাশি লাইটারও সংকট হচ্ছে, যেহেতু এই লাইটারটা আবার ঢাকা যাবে, খালি হবে। চট্টগ্রাম বন্দর থেকে বিভিন্ন রুটে চলাচলকারী 1200টি লাইটার জাহাজের মধ্যে 150টি বিভিন্ন শিল্প গ্রুপের মালিকানাধীন হলেও বাকিগুলো চলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে। গভীরতার কারণে পণ্যবাহী যেসব জাহাজ বন্দরে জেটিতে বার্থিংয়ের সুযোগ পায় না, সেই মাদার ভেসেলগুলো বহির্নোঙরে অবস্থান নিয়ে লাইটার জাহাজে পণ্য খালাস করে। এক্ষেত্রে লাইটার জাহাজে পণ্যের অবৈধ মজুত হচ্ছে কিনা তদারকি হলেও লাইটার সংকট নিরসনে তেমন কোনো ভূমিকা রাখতে পারছে না চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমাদের নিয়মিত অভিযান কার্যক্রম চলমান আছে যাতে কোনো ধরনের অবৈধ মজুদ কার্যক্রম কেউ চালাতে না পারে, এবং এটার ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা করার জন্য বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ডের সাথে আমাদের সমন্বয় রয়েছে। বাল্ক পণ্য হিসেবে পরিচিত গম, ভুট্টো, চাল সহ খাদ্যপণ্য, কয়লা, সার, সিমেন্ট, ক্লিংকার, চিনি, লোহার স্ক্র্যাপ খালাস হয় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। বছরে যার পরিমাণ অন্তত 12 কোটি মেট্রিক টন। আর এসব পণ্য লাইটার যোগে পৌঁছে দেয়া হয় দেশের বিভিন্ন ঘাট এবং নদী বন্দরে। এর মধ্যে শুধুমাত্র বিদ্যুৎ কেন্দ্রের কয়লা পরিবহনে প্রতি মাসে 420টি লাইটার জাহাজের প্রয়োজন হয়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পুরনো গ্লানি পেরিয়ে নতুনের ডাক, দরজায় করা নাড়ছে বাংলা নববর্ষ। যাদের প্রতিদিনের জীবন আর বৈশাখ অজান্তেই মিশে আছে এক সুতোয়, তাদের চোখে কেমন করে ধরা দেয় এই উৎসব। সময়ের পালা বদলে বদলেছে বৈশাখের রূপ, বদলেছে বরণের ধরনও। প্রিন্স আরেফিনের ক্যামেরায় উম্মে হানির রিপোর্ট। চৈত্রের বিদায়ী দিনের শেষে নতুনের আবাহন। প্রকৃতির এই পরিবর্তনে মানুষও সামিল। এমন এক জুটবদ্ধতা যেখানে প্রকৃতি ও মানুষ এক সুতোয় গাঁথা পড়ে নতুনের অপেক্ষায়। প্রকৃতির রূপে বেজে উঠছে বৈশাখের আগমনী সুর, আর এই বদলে যাওয়া আবহের বার্তা সবার আগে পৌঁছে যায় গ্রামীণ মানুষের চিরচেনা জীবনে। ঋতুর এই পালাবদল আপন ছন্দে জড়িয়ে নেয় প্রান্তিকের মাটি ও মানুষকে। গ্রামীণ জীবনে চৈত্র যেমন বিদায়ের, তেমনি হিসাব নিকাশেরও। প্রকৃতির এই ছোট্ট ছোট্ট পরিবর্তনই যেন মায়া হয়ে মিশে আছে গ্রামীণ মানুষের প্রতিদিনের কাজে।
যেমন নিস্তব্ধ দুপুরে পুরনো ঘরটাকে নতুন করে গুছিয়ে তোলার চেষ্টা কিংবা ছোট্ট ছোট্ট আয়োজনে নিজেকে সাজিয়ে তোলা, এসবের মধ্যেই ধরা দেয় আসন্ন উৎসবের আভাস। সরল প্রস্তুতিতেই যেন লুকিয়ে থাকে বৈশাখের ডাক। এখানে উৎসব ধরা দেয় না বিলাসিতার রূপে, বরং শান্তি এখানে পরম ধর্ম। কৃষিকাজ করি, বৈশাখে আসলে পান্তা ভাত খাই, গুড়ি উড়াইতাম, গুড়ি করতাম, ঘোড়া দৌড় দেখতাম। আব্বা জিলেবি টিলেবি কিনে দিতে বাড়িতে। এই সময় অনেক গরম পড়ে, তারপরও নিজেকে সাজিয়ে রঙিন করে অনুভূতি প্রকাশ করার মতো বৈশাখ। সময় বদলেছে বর্ষবরণের ধরনও। শহুরে চাকচিক্য এখানে নেই আড়ম্বরের বাহুল্য। তবুও প্রকৃতির সঙ্গে এ এক গভীর বোঝাপড়া, যেখানে টিকে আছে উদযাপনের আসল রূপ। গ্রাম বাংলায় বৈশাখ আসে আড়ম্বরভাবে, তবুও এখানকার মানুষের মধ্যে রয়েছে সকল মলিনতাকে ঝেড়ে ফেলে নতুন সম্ভাবনার আশা। তাই তো এই বৈশাখে সকল পুরনোকে মুছে ফেলে নতুন আসুক মহাসমারোহে। উম্মে হানি, সময় সংবাদ, গাজীপুর। বাংলা নববর্ষের সঙ্গে পান্তা যেন অবিচ্ছেদ্য অংশ। নতুন বছরের প্রথম দিনে মাটির শানকিতে পান্তা ইলিশ খাওয়াকে অনেকেই ধরেন বাঙালিয়ানার বহিঃপ্রকাশ হিসেবে। ইলিশকে সরিয়ে রাখলাম, তাহলে ঠিক কত বছর আগে বাঙালি পান্তা খাওয়া শুরু করেছিল? পহেলা বৈশাখে পান্তা ভাতের প্রচলন মূলত গ্রাম বাংলার কৃষকদের দীর্ঘদিনের খাদ্যাভ্যাস থেকে, যা ৯০ দশকের শেষের দিকে জনপ্রিয় হয়ে ওঠে সারা দেশে। পান্তার গল্প জানাচ্ছেন ফাহরিয়া ফারুকী। বাংলা নববর্ষের সঙ্গে পান্তা ইলিশের সম্পর্ক খুব বেশি দিনের না। ৮০-এর দশকে ঢাকার রমনা পার্কে কেন্দ্র করে শুরু হয় শহুরে বৈশাখ উৎসব। কয়েকজন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আড্ডার ছলে সিদ্ধান্ত নেন বৈশাখের সকালে পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ ভাজা পরিবেশন করবেন। রমনার বটমূলের সামনে তারা প্রথমবারের মতো পান্তা ইলিশ উপভোগ করেন। বাঙালি ঠিক কত বছর আগে থেকে পান্তা ভাত খায় তা সঠিকভাবে জানা যায় না, তবে মধ্যযুগের বাংলা সাহিত্যের চণ্ডীমঙ্গল কাব্যে কালকেতুর ভোজন পর্বে মেলে পান্তার বর্ণনা। মোচরিয়া গোফ দুটা বাঁধিলেন ঘাড়ে, এক শ্বাসে ৭ হাড়ি আমানি উজারে, ৪ হাড়ি মহাবীর খায় খুদ যাও, ৬ হান্ডি মুসুরি সুপ মিশ্যাত থিলাও। চণ্ডীমঙ্গলের তথ্য বলছে বাংলা নববর্ষের সবচেয়ে প্রাচীন আঞ্চলিক অনুষ্ঠান ছিল আমানি। চৈত্র সংক্রান্তির শেষ বেলায় কৃষানি হাঁড়িতে অপরিপক্ক চাল ছড়িয়ে কচি আমপাতার ডাল বসিয়ে দিতেন। নববর্ষের দিনে সূর্যোদয়ের আগে ঘর ঝাড়ু দিয়ে আমপাতা সহযোগে সেই পানি উঠোন ও ঘরে ছড়িয়ে দিতেন কৃষানি। এরপর সেই ভেজানো ভাত পরিবারের সবাইকে খেতে দেওয়া হতো। গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে এবং আগের দিনের বাসি ভাত অপচয় রোধে গ্রামের মানুষ এটি খেতেন, যা পরে ঢাকায় সংস্কৃতির প্রতীক হিসেবে পহেলা বৈশাখের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়। গবেষকরা বলছেন পান্তা ইলিশ পহেলা বৈশাখের খাবার নয়। পান্তা বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজের চিরকালের খাবার। তবে কালের পরিক্রমায় সেই সাধারণ পান্তা ভাতই এখন শহুরে সংস্কৃতির বেড়াজালে পান্তা ইলিশের উদযাপনের রূপ নিয়েছে। শহরে যখন কোনো গ্রামীণ সংস্কৃতি আসে তা অনেক পরিবর্ধিত নানান রূপে আসে। চিরাচরিত পান্তা আর যে কোনো মাছ কিংবা একটু ভালো খাবার খাওয়া, সেটাই এসে আমাদের শহরে এলিট ক্লাসের কাছে এসে পান্তা ইলিশ হয়ে গেল, যেটি আসলে সমাজের উপরে একটা চাপ তৈরি করে। পান্তা ইলিশ যতখানি না বাঙালির সংস্কৃতি, তার চেয়েও বেশি শহুরে চটুল ব্যবসায়িক উপসঙ্গ। তবে ব্যতিক্রম পান্তা। আবহমান কাল ধরে পান্তা বরাবরই বাঙালির সারা বছরের দৈনন্দিন খাবার। বৈশাখের তপ্ত দুপুরে শরীরের ক্লান্তি মেটাতে যে পান্তা ছিল বাঙালির জীবনের রসদ, তাই আজ আমাদের ঐতিহ্য। তবে ইলিশের বিলাসিতা থাকুক বা নাই থাকুক, বাঙালির পাতে পান্তা ভাত তার সারল্য নিয়ে টিকে থাকুক চিরকাল। ফাহরিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা। বাংলা নতুন বছর বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঐতিহ্য আর বাঙালিয়ানার ছোঁয়ায় উৎসবের ছাপ পড়েছে পোশাকেও। বিক্রিতে জমে উঠেছে রাজধানীর বিপণী বিতান। রঙিন সাজে নতুন করে নিজেকে সাজাতে চলছে কেনাকাটা। ঘর সাজাতে কদর রয়েছে মাটির সরা আর রিক্সা পেইন্টিংয়ে।
অনুপ দত্তের ক্যামেরায় অন্তরা সেনের রিপোর্ট। নাগরদোলা পুতুল নাচের যাত্রা দেখি রে, বৈশাখ এলো রে, বাঘের দেশ বাংলাদেশে বৈশাখ এলো রে। বছর ঘুরে আবারও দিন পঞ্জিকার পাতায় আসছে নতুন বাংলা বছর। নববর্ষ বরণে প্রস্তুত বাংলাদেশ। বৈশাখ এলো রে। নতুন বছর বরণে সর্বত্র সাজ রব। রাজধানীর বিপণী বিতানে চলছে কেনাকাটার ধুম। অভিজাত বুটিক হাউস থেকে শুরু করে সাধারণ মার্কেট সবখানেই জমজমাট ক্রেতাদের ভিড়ে। এই বছর প্ল্যান করেছি একটু শাড়ি পরবো, একটু ভালোভাবে সাজবো। শাড়ি পরারই প্ল্যান আছে, যেহেতু অফিস আছে শাড়ি পরে হয়তো অফিসে যাব। নতুন বছর সেই উপলক্ষে নতুন জামা কাপড় তো কেনাকাটা করতেই হয়। উৎসবের রঙে রঙিন হতে শাড়ি পাঞ্জাবি থাকছে পছন্দের শীর্ষে। তবে এবার লাল সাদার বাইরেও প্রাধান্য পাচ্ছে অন্যান্য রং। এখন মনে হয় বৈশাখে কেউ লাল সাদাটাই যে পরতে হবে এমন কিছু না, সো কালারফুল যে কোনো ড্রেসই আসলে বৈশাখে পরা যায়। বৈশাখে পাঞ্জাবি ছাড়া চিন্তাই করতে পারি না নিজেকে। সাদা শাড়ি পরবো ভাবছি, সাদা শাড়ি লাল পাড়। যারা আসলে বৈশাখ উপলক্ষে অনেক কালেকশন নিয়ে আছে, যেমন সিল্কের আছে, অ্যান্ডি সিল্কের আছে, তারপরে কটনের মধ্যে অনেক ফ্যাব্রিক্স আছে। শুধুমাত্র নিজেকেই নয়, ঘর সাজানোর দিকেও নজর রয়েছে অনেকের। আলপনার পাশাপাশি মাটির সরা কিংবা রিক্সা পেইন্টের তৈজস দিয়ে বাঙালিয়ানায় সাজিয়ে তুলতে চান নিজেদের আঙিনা। একদিনের জন্য হোক, কিন্তু উৎসবের জন্য যাতে ঘরটাও খুব সুন্দর লাগে বা একটু বাঙালিয়ানা ধাঁচ হয়। ভাস নিলেন, ওটার মধ্যে নতুন কিছু ফুল দিলেন, তারপর একটা নতুন প্ল্যাটার নিলেন বা একটা নতুন প্লেট টাইপের নিলেন, ওটার মধ্যে মিষ্টি দিলেন। বৈশাখ উপলক্ষে দেশীয় উদ্যোক্তারাও এবার প্রস্তুতি নিয়েছেন ভিন্নভাবে। ঈদের পর বেশ কিছুদিন সময় পাওয়ায় ক্রেতাদের সাড়া বেশি মিলছে বলে জানান তারা। বৈশাখের একটা চিরাচরিত আবেদন থাকে সাদা লাল, সো সাদা লালের উপরেই আমাদের প্রায়োরিটিটা বেশি থাকে। আমরা ব্লকের শাড়ি এনেছি, আর আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে মাথুরাই শাড়িগুলো। গতবার তুলনায় আমাদের মোটামুটি সেল ভালো হচ্ছে। যেহেতু ঈদের পরে একটা গ্যাপ ছিল বৈশাখের জন্য, সেহেতু কাস্টমার ওই সময়টাতে এবার বৈশাখের জন্য কেনাকাটা করছে। সাজ পোশাকে বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে কাঠ, মাটি সহ বিভিন্ন ধাতুর মানানসই গহনাও কিনছেন ক্রেতারা। নতুন বছর শুধুমাত্র ক্যালেন্ডারের পাতায় তারিখ বদলই নয়, নতুন বছর আমাদের জীবনে আসে নবচেতনায় বেঁচে থাকার তাগিদ হয়ে। তাই ঘরদোর সাজানোর পাশাপাশি আমরা নিজেকেও সাজিয়ে তুলি নতুন করে। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। অ্যালটেক অ্যালুমিনিয়াম, গড়ে উঠছে আগামী শহর। সকালের সময় আরও থাকছে। হাঙ্গেরিতে ট্রাম্প পুতিনের ঘনিষ্ঠ মিত্র ভিক্টর অরবানের 16 বছরের শাসনের অবসান, বিরোধী নেতার ভূমিধস জয়, ইউরোপের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত। উৎসবের রঙে রঙিন পাহাড়ি জনপদ খাগড়াছড়িতে চলছে ত্রিপুরাদের উৎসব বৈশু। সেখানে আছেন সহকর্মী জিতেন বড়ুয়া, আর বান্দরবানে আছেন সাংগ্রাইয়ের অনুষ্ঠানে আছেন এনএস জাকির। শুরুতে যাচ্ছি জিতেন বড়ুয়ার কাছে। জিতেন, চাকপা, বার্মা এবং ত্রিপুরা জনগোষ্ঠীর অন্যতম সামাজিক উৎসব বিজু, বৈশু এবং সাংগ্রাই। এই উৎসবকে ঘিরে খাগড়াছড়ি এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আজ চাকপাদের মূল বিজু এবং ত্রিপুরাদের হারি বৈশু অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন। ত্রিপুরা জনগোষ্ঠীর চৈত্র মাসের যে শেষ দিনে উপজাতীয় ত্রিপুরা জনগোষ্ঠীর শিশু কিশোররা ভোরবেলায় ফুল সংগ্রহ করে এবং এই ফুলের একাংশ দিয়ে ফুলের মালা গেঁথে পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হয়। ফুল এক অংশ নদী এবং ছড়া মাটির স্তূপ বানিয়ে কলা পাতায় ফুল সাজিয়ে গঙ্গা মায়ের উদ্দেশ্যে প্রণত নিবেদন করে এবং সমগ্র প্রাণীকুল এবং পরিবারের সুখ শান্তি কামনা করা হয়। তবে বাঁশের কুপি পরিবর্তে মোমবাতি প্রজ্বলন করে ফুল, ধূপ এবং দীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া ত্রিপুরা তরুণ তরুণীরা নিজেদের আন করা হাতে বুননকৃত কাপড় ছড়া এবং নদীতে মা গঙ্গার চরণে উৎসর্গ করে বলে নিবেদন করা হয়। ভবিষ্যতে নিজ হস্তে যে বন্ডিল রঙের পরিধেয় বস্ত্র তৈরি তার ফল করতে পারে এবং আগামী দিনগুলোতে সফলতা লাভ করে তারা। নদী থেকে কলসি ভরে পানি এনে বয়োজ্যেষ্ঠদের স্নান করিয়ে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে এই দিনে।
এরপর নতুন কাপড় উপহার দেওয়া হয়। পাশাপাশি বাড়ির অন্য সদস্যরা উঠান পরিষ্কার করে গৃহপালিত পশু বিশেষ করে গরু মহিষের গলায় মালা পরিয়ে দেওয়া হয় এবং পাড়ার পশু পাখিদের উদ্দেশ্যে প্রত্যেককে নিজের বাড়ির উঠানে ছিটানো হয়। সে সাথে ঘর দুয়ার পরিষ্কার করা ইত্যাদি কাজে তারা ব্যস্ত থাকে। উঁচাই পানি বাড়ির আশেপাশে ছড়িয়ে এবং প্রত্যেকে নিজেদের গায়ে ছিটিয়ে স্নান করে পবিত্রতা পবিত্রতা আনে এদিনে। তারপরে এরপর দিন হচ্ছে বৈষম্য ত্রিপুরাদের বৈষম্য। ওই দিনে তারা অতিথিদের আপ্যায়ন করে বিভিন্ন ধরনের মিষ্টান্ন এবং নানা রকমের পিঠা তৈরি করে অতিথিদের পরিবেশন করা হয়। এদিন শুধুমাত্র নিরামিষ জাতীয় খাবার দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয়। গৃহপালিত পশু পাখি যেহেতু আমাদের জীবনের সাথে জীবিকা নির্বাহে একটি বিশাল অংশ জুড়ে তাদের উপর নির্ভর করতে হয়, তাই সকল প্রতি শ্রদ্ধা ও ভক্তি জানানোর রীতি হয়েছে এদিনে। হচ্ছে ত্রিপুরাদের পয়লা বৈশাখ। নববর্ষের দিনে সকালে মঙ্গলের জন্য নদীতে গিয়ে মোরগ বলিদান দেওয়া হয়। মা বাবা নানা নানি দাদা দাদি থেকে শুরু করে পাড়ার বয়োজ্যেষ্ঠদের স্নান করিয়ে বয়োজ্যেষ্ঠদের স্নান করিয়ে নতুন বস্ত্র দান করে এদিনে। এদিন ঘটক চাউল গলা এবং ইত্যাদি দিয়ে অতিথিদের আপ্যায়ন করে। এছাড়া সন্ধ্যায় নদীতে গিয়ে চেরা মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে গঙ্গা মায়ের নিকট আশীর্বাদ প্রার্থনা করা হয়। বিশিকাতালের দিনে গড়াইয়া দল সদস্যরা বিভিন্ন পাড়ায় ঘুরে গড়াইয়া দেবতার আশীর্বাদ গ্রহণ করে। শেষে নিজ পাড়ায় ফিরে এসে পুনরায় গঙ্গা দেবতাকে পূজা দিয়ে পাড়ার শিশু কিশোর আবালো বৃদ্ধ বনিতা সকলেই গড়াইয়া দলের ভোর এবং হাসির তালে নেচে গিয়ে আনন্দ উল্লাস করে থাকে। আজ চাকমাদের মূল বিজু। এদিনে তারা অতিথিদের আপ্যায়ন করে থাকে। তারপরে বিভিন্ন শিশু কিশোররা দল বেঁধে এই বাড়ি থেকে ওই বাড়ি যাতায়াত করে থাকে। অতিথি আপ্যায়নেই হচ্ছে চাকমাদের মূল বিজু। এরপরে রয়েছে পরের দিন রয়েছে নববর্ষ। ওই দিনে তারা গজ্জা করে থাকে এবং বিহারে গিয়ে প্রার্থনা করে থাকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি বান্দরবন পার্বত্য তলায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী এম.এ. জাকির। উৎসবের রঙে রঙিন পাহাড়ি জেলা বান্দরবান। বিভিন্ন সম্প্রদায়ের বর্ষবরণকে ঘিরে বিভিন্ন উৎসবকে নিয়ে বর্তমানে পার্বত্য জেলা বান্দরবান উৎসবের নগরীতে পরিণত হয়েছে। আজ বার্মা সম্প্রদায় উদযাপন শুরু করতে যাচ্ছে তাদের সাংগাই উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে স্থানীয় রাজার মাঠে কিন্তু শোভাযাত্রার জন্য প্রস্তুত মারমা সম্প্রদায়ের মানুষজন। শুধু মারমা সম্প্রদায় নয়, আপনাদেরকে জানিয়ে রাখি বান্দরবানের এই শোভাযাত্রায় অংশ নিচ্ছে পাহাড়ে যে বসবাসকারী যে 11টি ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে, সেই 11টি ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রত্যেকটি জাতিগোষ্ঠীর মানুষ কিন্তু এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছে। তাদের ঐতিহ্যবাহী পোশাকে বিশেষ করে চাকমা, মারমা, ত্রিপুরা, খেয়াং, কুবি, পাঙ্গুয়া, লোসাই সহ বম জনগোষ্ঠী থেকে শুরু করে পাহাড়ে যে 11টি জাতিগোষ্ঠী রয়েছে, সেই 11টি জাতিগোষ্ঠীর প্রত্যেকটি সম্প্রদায়ের মানুষ কিন্তু মারমা সম্প্রদায়ের এই সাংগ্রাই উৎসবে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করছে। এই মুহূর্তে কিন্তু র্যালিটি শুরু হবে। র্যালিটি শুরু হয়ে বান্দরবানের রাজার মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে পাড়া প্রদক্ষিণ করে শহর প্রদক্ষিণ করে গ্যাসাই মিলনায়তনে গিয়ে শেষ হবে এবং সেখানে মারমা সম্প্রদায়ের একটি বয়স্ক পূজা রয়েছে। সেই বয়স্ক পূজার পরে কিন্তু এই আজকের দিনের মতো সাংগ্রাই উৎসবের যে আনুষ্ঠানিক শোভাযাত্রা সেটি শেষ হবে। মূলত পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করে নিতে মারমা সম্প্রদায় এই সাংগ্রাই উৎসব পালন করে থাকে। এটি তাদের অন্যতম প্রধান সামাজিক উৎসব। বিশেষ করে এই সাংগ্রাই উৎসবের যেটি প্রধান আকর্ষণ জলকেলি,
বা মৈত্রী পানি বর্ষণ ওয়াটার ফেস্টিভ্যাল যেটি রয়েছে সেটি কিন্তু খুবই প্রসিদ্ধ একটি খেলা। দেশব্যাপী সারা দেশের মানুষ, বিশেষ করে পর্যটন নগরী হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু মারমাদের এই সাংগ্রাই উৎসবের জল মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি উৎসবটি দেখার জন্য পার্বত্য জেলা বান্দরবানে ছুটে আসেন। তো সাংগ্রাই উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা হলেও আজকের এই র্যালিতে 11টি ক্ষুদ্র গোষ্ঠীর জাতিসত্তার অংশগ্রহণের মাধ্যমে এটিই বোঝা যাচ্ছে যে তারা সম্মিলিতভাবে সবাই একসাথে আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং পাহাড়ের যে বর্ষবরণ অনুষ্ঠান, যে নতুন বছরকে বরণ এবং পুরাতন বছরকে বিদায় জানানোর জন্য তাদের যে উৎসব উদযাপন, বিশেষ করে গতকালকে কিন্তু চাকমা এবং তঞ্চঙ্গা সম্প্রদায়ের বিজু এবং বিশু উৎসব উদযাপিত হয়েছে সাঙ্গু নদীতে ফুল বিসর্জনের মাধ্যমে। আজকে মারমা সম্প্রদায় সহ পাহাড়ের 11টি ক্ষুদ্র নিগোষ্ঠীর যে বর্ণাঢ্য শোভাযাত্রা, সেই শোভাযাত্রার মাধ্যমে কিন্তু তারা সাংগ্রাই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করতে যাচ্ছে এবং 3 দিন ব্যাপী এই সাংগ্রাই উৎসব উদযাপিত হবে পার্বত্য জেলা বান্দরবানে। আজকে তার প্রথম দিন বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রায় ঐতিহ্যবাহী পোশাকে পাহাড়ের 11টি ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ কিন্তু তাদের ব্যানার নিয়ে ঐতিহ্যবাহী পোশাকে তারা এই র্যালিতে অংশ নিচ্ছে। তো আজকে চলবে তাদের এই র্যালির পরপরে কিন্তু বয়স্ক পূজা রয়েছে। তারা মারমা সম্প্রদায়ের যারা বয়োবৃদ্ধ বয়োজ্যেষ্ঠরা রয়েছে তাদেরকে তারা পূজা করবেন, সম্মান জানাবেন এবং আগামীকালকে তাদের রয়েছে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলাধুলা, বুদ্ধমূর্তি স্নান। তারা তাদের যে বুদ্ধমূর্তি রয়েছে সেটিকে স্নান করাবেন। এরপরে 15 তারিখ যেটি রয়েছে আকর্ষণীয় জলকেলি বা মৈত্রী পানি বর্ষণ। স্থানীয় রাজার মাঠে এই পানি বর্ষণটি অনুষ্ঠিত হবে, এই খেলাটি অনুষ্ঠিত হবে। পার্বত্য মন্ত্রী এই উৎসবে উপস্থিত থাকার কথা রয়েছে। এক কথায় বলতে গেলে বলা চলে পাহাড়ের যে বৈচিত্র্য, বিভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর বর্ষবরণকে ঘিরে পার্বত্য জেলা বান্দরবান এই মুহূর্তে উৎসবের নগরীতে পরিণত হয়েছে। বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে বিভিন্ন নামে তারা বর্ষবরণকে ঘিরে তাদের উৎসব পালন করছে। তো সাংগ্রাই উৎসবের আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলো। 3 দিন ব্যাপী চলবে এই সাংগ্রাই উৎসব উদযাপন। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বর্ষবরণকে ঘিরে সাংগ্রাইয়ের সবশেষ খবর। বান্দরবান এবং খাগড়াছড়ি থেকে সাংগ্রাই এবং বৈশু উৎসবের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা। দেখছেন সকালের সময়, সঙ্গেই থাকুন। পয়লা বৈশাখ উদযাপনে বর্ণিল সাজে সেজেছে সৈকতের নগরী কক্সবাজার। হোটেল মোটেলে প্রত্যাশিত বুকিং না থাকলেও পর্যটকদের জন্য রয়েছে নানা আয়োজন। সৈকতের বালুচরেও বসছে বৈশাখী উৎসব। এদিকে ট্যুরিস্ট পুলিশের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সৈকত পাড়ে তারা কামানের হোটেলগুলোতে যেন ব্যস্ততার শেষ নেই। পহেলা বৈশাখ ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আলপনায় রঙিন হয়ে উঠেছে হোটেল প্রাঙ্গণ। শিল্পীর তুলির আঁচড়ে ফুটে উঠছে বৈশাখের রূপ। হোটেলের বাইরের পাশাপাশি ভেতরেও সাজসজ্জায় যোগ হয়েছে বৈশাখের ছোঁয়া। বসানো হয়েছে বৈশাখী মেলার স্টল, টাঙানো হয়েছে নানা আয়োজনের ব্যানার। আমরা এখানে পিঠা উৎসব করেছি, মেহেদি উৎসবের একটা আয়োজন রেখেছি, আমাদের মিউজিক্যাল একটা বাংলা বাউল গানের একটা আয়োজন রেখেছি। বৈশাখীর একটা মেলা আছে, ট্রেডিশনালি যে মেলাটা হয়, এর বাহিরে একটা বুফে লাঞ্চ থাকবে। 55% ডিসকাউন্ট রুমের টেরিফের উপরে পিঠা উৎসবের আছে, সাথে আমরা ব্রেকফাস্ট, সুইমিং পুল কমপ্লিমেন্টারি দিচ্ছি। শুধু হোটেলেই নয়, সমুদ্র সৈকতের বালুচরেও বসছে বৈশাখী উৎসব। সাংস্কৃতিক অনুষ্ঠান আর বৈশাখী মেলা ঘিরে মুখর হয়ে উঠছে পুরো এলাকা। পর্যটন সংশ্লিষ্টদের আশা, নববর্ষে বাড়বে পর্যটকের আগমন, চাঙ্গা হবে পর্যটন খাত। পর্যটকদেরকে সর্বোচ্চ সেবা দিয়ে কক্সবাজারে যাতে একটা পর্যটক এসে তাদের ভ্রমণকে সুন্দরভাবে উপভোগ করতে পারে, এই ব্যবস্থাটা আমরা রেখেছি। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা বলয়। বিচের মধ্যে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া আমাদের মোবাইল টিম 24 ঘন্টা ডিউটি করবে। এই পহেলা বৈশাখ আমাদের 3 দিনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্ণিল আয়োজন আর বাড়তি নিরাপত্তায় পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত কক্সবাজার। সংশ্লিষ্টদের আশা, উৎসবমুখর পরিবেশে প্রাণ ফিরে পাবে পর্যটন খাত। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জ্বালানি সংকটে সাগরে ইলিশ শিকার কমে গেছে প্রায় 80%। আর এবার এমন সময়ে এসেছে পহেলা বৈশাখ। বাঙালির ঐতিহ্যবাহী পান্তা ইলিশের আয়োজন ঘিরে এবার দেখা দিয়েছে অনিশ্চয়তা। সরবরাহ কমে যাওয়ায় বাজারে কমছে ইলিশের উপস্থিতি, বাড়ছে দাম।
সব মিলিয়ে এবারের বৈশাখে পান্তা ইলিশের ঐতিহ্য কিছুটা ফিকে হয়ে যাওয়ার আশঙ্কাই করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। 14 এপ্রিল বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। এই দিনে পান্তা ইলিশ শুধু খাবার নয়, এটি ঐতিহ্য, সংস্কৃতি আর উৎসবের এক জীবন্ত প্রতীক। কিন্তু এবারের বৈশাখে সেই চিরচেনা রূপে পড়েছে সংকটের ছায়া। ফলে ইলিশ শিকার কমেছে প্রায় 80%। বাজারে নেই কাঙ্ক্ষিত সরবরাহ, আর যা আছে তার দাম আকাশ ছোঁয়া। তাই অনেকের কাছেই এবারের পান্তা ইলিশ যেন উৎসব নয়, অপূর্ণতার গল্প। স্বপ্নেও চিন্তা করতে পারতেছি না যে একটা ইলিশ মাছ কিনবো। বাঙালির যে একটি উৎসব, সেই উৎসবটি আমাদের আসলে এবছর হবে না। সমুদ্রে মাছ শিকার ব্যাহত হয়, সরাসরি প্রভাব পড়েছে সরবরাহে। দেশের দ্বিতীয় বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র পটুয়াখালীর আলিপুর ও মহিপুরে এখন ইলিশের উপস্থিতি অনেকটাই কম। অথচ বৈশাখ ঘিরে চাহিদা তুঙ্গে। প্রতি বছর এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারদের ভিড় থাকলেও এবার সেই চেনা চিত্র নেই। মাছের আড়তে নেমে এসেছে নীরবতা। এক একটা ট্রলারে আপনার মিনিমাম 600 লিটার তেলের 700 লিটার তেলের প্রয়োজন। তো আমরা যেহেতু তেল পাচ্ছি না, সমুদ্রে আমাদের ট্রলারগুলো সমুদ্রে যাইতে পারতেছে না, সেখানে এবছর পয়লা বৈশাখ উপলক্ষে যে মাছের প্রয়োজন, সেই মাছটা আসলে পল্টনে আসতেছে না। যেই পরিমাণ মাছ থাকে ওই পরিমাণ মাছ না থাকায় মাছের দাম মূল্য অনেক বৃদ্ধি থাকার কারণে জেলেরাও ক্ষতিগ্রস্ত, আমরাও ক্ষতিগ্রস্ত, এবং ক্রেতা যারা আছে তারাও মাছ পাইতেছে না। হাহাকার বাজার। মাছ যাওয়া আছে, দামের কারণে বেচা বিক্রি কম। অবতরণ কেন্দ্রে ইলিশ কম থাকায় পাইকারদের চাহিদা মেটাতে পারছেন না আড়তদাররা। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। দেখা দিয়েছে অস্থিরতা। সরবরাহ কমায় পাল্লা দিয়ে বাড়ছে ইলিশের দামও। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 4 থেকে 4,500 টাকায়, আর 700 থেকে 900 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 3.5 থেকে 4,000 টাকায়, আর 1 কেজির বড় ইলিশ বিক্রি হচ্ছে 4.5 থেকে 5,000 টাকায়, যা সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বিশ্লেষকরা বলছেন জ্বালানি সংকট, মৌসুমী চাহিদা এবং সরবরাহ ঘাটতি, এই 3 কারণ একসঙ্গে বাজারে চাপ তৈরি করেছে। এ পরিস্থিতিতে পান্তা ইলিশ অনেকের কাছেই বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর কিন্তু আমাদের উপকূলীয় যে নদীগুলো রয়েছে, এই জায়গাতেও কিন্তু ওইভাবে কিন্তু ইলিশ পাওয়া যাচ্ছে না। সুতরাং সার্বিকভাবে পহেলা বৈশাখে ইলিশের একটা সংকট থাকবে। তবে মৎস্য বিভাগের দাবি, পহেলা বৈশাখকে সামনে রেখে সংকট মোকাবেলায় জ্বালানি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি যদি কোনো বিধিনিষেধ না থাকে, এটা অবশ্যই সাধারণ মানুষ তাদের নিজেদের মত মতো কার্যক্রম পরিচালনা করবে। এদিকে 15 এপ্রিল থেকে শুরু হচ্ছে ইলিশ শিকারে 58 দিনের সরকারি নিষেধাজ্ঞা। তার আগে দীর্ঘ সময় মাছ ধরতে না পারায় জেলেদের উপর চাপ আরও বেড়েছে। সব মিলিয়ে একদিকে ক্রেতাদের আক্ষেপ, অন্যদিকে জেলেদের জীবিকায় কড়া আঘাত। এই বাস্তবতাই উদযাপিত হচ্ছে এবারের পহেলা বৈশাখ। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ। সকালের সময় দেশে বাইরের খবর। সোমবার থেকে হরমুজ প্রণালীতে চলাচল করা সব জাহাজ অবরোধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোনো হুমকি ধামকিতেই মাথা নত করা হবে না বলে সাফ জানিয়েছে ইরান। হরমুজের সামরিক জাহাজ দেখলেই কঠোরভাবে মোকাবিলায় হুঁশিয়ারি দিয়েছেন IRGC। আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানালে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্ভব বলে মন্তব্য করেছেন ইরানি প্রেসিডেন্ট। একই সুর মার্কিন ভাইস প্রেসিডেন্টের কণ্ঠেও। এদিকে লেবাননের যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। হরমুজ প্রণালী ঘিরে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। তেহরান আত্মসমর্পণ করবে না এমন ঘোষণার পর হরমুজ প্রণালী দিয়ে চলাচল করা সব জাহাজ অবরোধের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জ্বালানি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকিও পুনর্ব্যক্ত করেন তিনি। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে 13 এপ্রিল থেকে ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর হবে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী এদিন সকাল 10টা থেকে ইরানি বন্দরগুলোতে আসা যাওয়া করা সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেয়া হবে। ট্রাম্পের এমন মন্তব্যের পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, হরমুজ প্রণালীর দিকে কোনো সামরিক জাহাজ দেখলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে বেসামরিক জাহাজ চলাচলের জন্য প্রণালী উন্মুক্ত বলে জানিয়েছে IRGC। কোনো হুমকি ধামকিতেই মাথা নত করা হবে না বলে সাফ জানিয়েছে ইরান। তবে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান জানালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চুক্তি অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে তিনি এই কথা বলেন।
একই সুর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কণ্ঠেও। ইরানের সঙ্গে এখনও চুক্তি সম্ভব বলে মনে করেন তিনি। তবে তেহরান পরমাণু কর্মসূচি ছাড়তে রাজি না হওয়ায় একটি চূড়ান্ত প্রস্তাব দিয়ে ইসলামাবাদ ত্যাগ করেন ভ্যান্স। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছে ওমান। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ওমানের পররাষ্ট্রমন্ত্রী এই আহ্বান জানান। ওমান দীর্ঘদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এদিকে লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলের হামলা। দক্ষিণাঞ্চলের একাধিক জায়গায় আক্রমণ চালিয়েছে দখলদার বাহিনী। লেবাননে যুদ্ধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজা অভিমুখে আবারও ৭০টিরও বেশি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। প্রায় ১,০০০ স্বেচ্ছাসেবী এতে অংশ নিয়েছে। এদিকে ইসরায়েলের অব্যাহত হামলায় উপত্যকায় মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা। স্থানীয় সময় রোববার স্পেনের বার্সেলোনা বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা পৌঁছে দিতে এবার ৭০টিরও বেশি জাহাজ যাত্রা করছে। আয়োজকদের দাবি, এটি ইসরায়েলের অবরোধ ভাঙতে এখন পর্যন্ত সবচেয়ে বড় বেসামরিক সামুদ্রিক উদ্যোগ। ৭০ দেশের প্রায় ১,০০০ স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছে সুমুদ ফ্লোটিলায়। প্রতিকূল আবহাওয়ার কারণে ধাপে ধাপে আন্তর্জাতিক জলসীমায় প্রবেশের পরিকল্পনা রয়েছে বলেও জানান আয়োজকরা। শান্তি কেবল স্থিতিশীল সময়ের বিলাসিতা নয়, এটি পৃথিবীর টিকে থাকার মৌলিক শর্ত। আমরা একে অপরকে আঘাত করতে ব্যস্ত থাকলে এই গ্রহকে সুস্থ করা সম্ভব নয়। জলবায়ু ন্যায় বিচার দাবি করা মানে যুদ্ধের যন্ত্রণা ও ধ্বংসযজ্ঞের অবসান দাবি করা। গত বছর অক্টোবরে একই সংস্থার একত্রিত করা প্রায় ৪০টি নৌকা অবরুদ্ধ গাজায় পৌঁছানোর চেষ্টা করলে ইসরায়েলি সামরিক বাহিনী বাধা দেয় এবং সুইডিশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ সহ ৪৫০ জনেরও বেশি অংশগ্রহণকারীকে গ্রেফতার করে। ইসরায়েলের অব্যাহত হামলায় উপত্যকায় মানবিক সংকট ভয়াবহ রূপ নিয়েছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা MSF বলছে, যুদ্ধবিরতির ৬ মাস পরও সহিংসতা থামেনি, বরং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। ২০২৫ সালের অক্টোবরের পর থেকে ৭০০-র বেশি মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে হাজারো মানুষ। চিকিৎসা সরঞ্জাম, ঔষধ, এমনকি ইনসুলিনের ঘাটতি চরমে। হাজার হাজার রোগী প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছেন না বলেও জানায় সংস্থাটি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। হাঙ্গেরিতে শেষ হলো প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ১৬ বছরের শাসন। দেশটির নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন বিরোধী নেতা পিটার ম্যাগিয়ার। গণমাধ্যমের তথ্য অনুযায়ী প্রায় ৯৮% ভোট গণনার শেষে দেখা যায় ম্যাগিয়ারের দল তিসডা পেয়েছে ৫৩.৬% ভোট, যেখানে অরবানের ফিদেস পেয়েছে ৩৭.৮%। প্রাথমিক হিসাব অনুযায়ী ১৯৯ সদস্যের পার্লামেন্টে তিসডা পেতে যাচ্ছে প্রায় ১৩৮টি আসন, যা সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারে। ম্যাগিয়ারের জয়কে হাঙ্গেরির রাজনীতিতে বড় ধরনের পালাবদল হিসেবে দেখছেন অনেকে। এদিকে নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন ভিক্টর অরবান। তার পরাজয় ইউরোপীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এবারে খেলার খবর। ওয়ানডে বিশ্বকাপে সরাসরি সুযোগ পেতে হলে কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখা যাবে না। নিউজিল্যান্ড পূর্ণ শক্তির দল নিয়ে না এলেও সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। সাফল্য পেতে টপ অর্ডারের সাইফ শান্তদের আরও দায়িত্বশীল হতে হবে বলে মনে করেন মিনহাজুল আবেদিন নান্নু। এদিকে প্রিমিয়ার লিগের সূচি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না আসলেও ক্লাবগুলোর চাহিদা অনুসারে আগামী মাসের শুরুর দিকে হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান নান্নু। সাইফ হাসান খুব অল্প সময়ের জন্যই জ্বলে উঠেছিলেন। এশিয়া কাপে ঝলক দেখালো, এরপর টি-20 কিংবা ওয়ানডেতে বড্ড মলিন এই ব্যাটার। পাকিস্তান সিরিজে ৩ ম্যাচে করেছেন মাত্র ৫২ রান, ওপেনিংয়ে যা একেবারেই বেমানান। নিউজিল্যান্ড সিরিজেই হতে পারে শেষ সুযোগ। প্রধান নির্বাচকের কথায় সেটা আজ করতে পেরেছেন সাইফ নিজেও। তাই তো মিরপুরে একাই নিজেকে পরিণত করতে ব্যস্ত সাইফ। অভিজ্ঞতা, সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এগিয়ে থাকলেও সাইফের জন্য একাদশে সুযোগ মিলছে না সৌম্যের। আরেক টপ অর্ডার ব্যাটার শান্ত নেই রানের মধ্যে। শেষ ১০ ওয়ানডেতে করেছেন ১৫৭ রান। নিউজিল্যান্ড সিরিজে সাফল্য পেতে এই পজিশনে আরও দায়িত্বশীল ভূমিকা রাখার পরামর্শ নান্নুর। আমাদের এখানে দীর্ঘদিন ধরে আমরা ওপেনার প্লেয়ারটা নিয়ে সমস্যা হচ্ছিল এবং মিডল অর্ডারে এখন যেটা সমস্যা হচ্ছে, তো আমার মনে হয় একটা বা পুরা ফুলফিল একটা দল কিন্তু ওইভাবে রেডি হয় না।
এটাকে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। এখানে টিম ম্যানেজমেন্টে যারা আছে এখন এদেরও দায়িত্ব আছে, কোন জায়গায় লেকিংস আছে এগুলিকে কিন্তু ঠিক ভালো মতো কাজ করে কিন্তু খেলোয়াড়দেরকে তৈরি করা। তো এখানে সম্মিলিতভাবে প্রচেষ্টা করতে হবে। এই নিউজিল্যান্ড সিরিজের উপর নির্ভর করে বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপের ভবিষ্যৎ। মেগা আসরে সরাসরি খেলতে এই সিরিজ জিততেই হবে টাইগারদের। যদিও সেরা ক্রিকেটারদের অনেককে স্কোয়াডে রাখেনি কিউইরা, তারপরও টাইগারদের সতর্ক থাকতে হবে বলে মনে করেন নান্নু। নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল এবং সব ফর্মেটেই কিন্তু একটা চ্যালেঞ্জ সবসময় যে কোনো দেশকেই দেয়। তো সেই হিসাবে নিউজিল্যান্ড সিরিজটাকে হালকাভাবে নেওয়াটা যাবে না, কারণ যেহেতু আমাদের হোম সোইলে খেলা, আমাদের পয়েন্টগুলির খুব দরকার আছে। এখানে হালকাভাবে চিন্তা ভাবনার কারণ ওরা অনেকগুলি খেলোয়াড় কিন্তু পরিবর্তন করে এসেছে। ওদের রেগুলার যে খেলোয়াড়রা আছে ওদেরকে অলমোস্ট বেশ কিছু পরিবর্তন করে এনেছে। এদিকে টাইংবাল বোর্ডে এসেই প্রিমিয়ার লিগ শুরু করতে ক্লাবগুলোর সঙ্গে ইতিবাচক বৈঠক করেছে, তবে এখনও সূচি চূড়ান্ত হয়নি। সুপার লিগ হওয়া না হওয়া নিয়ে আছে জটিলতা। দ্রুত সমাধানের আশ্বাস টুর্নামেন্ট কমিটির প্রধান মিনহাজুল আবেদিন নান্নুর। মোটামুটি আমরা যেটা চিন্তা ভাবনা করছি যে এটা হয় এই মাসের শেষে বা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করা। তো সব কিছুই আপনাদেরকে 100% আপডেট আগামীকালকে দেওয়া হবে। সোমবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বৈঠক করবেন টুর্নামেন্ট কমিটির প্রধান। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চরিত্র বদলেছে হামের। আগের রেকর্ড না থাকলেও এবার আক্রান্ত হচ্ছে 6 মাসের কম বয়সী শিশুরাও। নতুন ধরন কিনা জানতে চলছে গবেষণা। ফলাফল পেতে অপেক্ষা করতে হবে অন্তত 6 মাস। 7 কলেজ শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ। যাত্রা শুরুর দ্বারপ্রান্তে ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়। বিশ্বমান নিশ্চিতের প্রত্যয়, উচ্চশিক্ষার মানোন্নয়ন নিয়ে সংশয়। এবং এবার হরমুজ প্রণালী অবরোধের হুমকি ট্রাম্পের। মাথা নোয়াবে না তেহরান। সামরিক জাহাজ দেখলে আক্রমণ করবে IRGC। লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রোজা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।